নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। সীমান্ত লঙ্ঘন করলে ফল ভালো হবে না, চীনকে কড়া বার্তা ভারতের। অকাশ জোটে থাকছে না ভারত, জানালো আমেরিকা। প্যালেস্টাইনিদের স্বাধীনতা দেওয়া হোক, মত বাইডেনের। রোহিঙ্গা ইস্যু নিয়ে সমস্যায় হাসিনার দেশ, ফিরিয়ে নেওয়ার আর্জি বাংলাদেশের। মাঝ আকাশ থেকে উধাও রাশিয়ার বিমান, বাড়ছে সন্দেহ। চাঁদে জলের অস্তিত্ব নিয়ে গবেষণা, নতুন তথ্য দেবে ভাইপার। চলে আসি বিস্তারিত খবরে। সীমান্ত লঙ্ঘন করলে ফল ভালো হবে না, চীনকে কড়া বার্তা ভারতের। সামরিক শক্তি বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে চলেছে ভারত। সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য প্রায় কিছু না কিছু অস্ত্রশস্ত্র কিনেছে ভারত। তবে বর্তমান সময়ে ড্রোনের উপর বেশি নজর দিচ্ছে ভারত সরকার। সেই কারণেই মার্কিন আধিকারিকদের সঙ্গে কথা বলতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান সময়ে কোয়াড বৈঠকে অংশ নেওয়ার জন্য আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেখানে তিনি 23শে সেপ্টেম্বর 4টি শীর্ষ আমেরিকান কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে এবং ড্রোন নির্মাতা জেনারেল অ্যাটমিক্সের প্রধান এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্রের খবর, 4 জন প্রধান কার্যনির্বাহীর সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা সকলেই সংস্থার প্রধান স্বরূপ। জেনারেল অ্যাটমিক্সের প্রধান, কোয়ালকম সেমিকন্ডাক্টর প্রধান, ব্ল্যাকরক বৈশ্বিক বিনিয়োগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ফার্স্ট সেলার এবং অ্যাডোবের সাথে সাক্ষাৎ করবেন। এই বৈঠক ভারতীয় সময় সন্ধ্যে 7টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, ভারত নিজের ক্ষমতা বাড়ানোর জন্য $3 আরব খরচ করেছে। ভারতের 3টি সেনাবাহিনীর জন্য 10 MQ-9 রিয়ার ড্রোন কেনা হবে, যা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এবং যা সীমান্ত অঞ্চলে চীন এবং পাকিস্তানের উপর নজর রাখতে ব্যবহার করা যাবে। এই প্রিডেটর ড্রোনের বিশেষত্ব হল এটি প্রায় 20,000 ফুট উচ্চতায় উঠেও কাজ করতে সক্ষম এবং এটি প্রায় 27 ঘন্টা ধরে বাতাসে থাকতে পারবে। অকাশ জোটে থাকছে না ভারত, জানালো আমেরিকা। ভারতকে নতুন প্রতিরক্ষা চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে আমেরিকা। ভারতের সাথে জাপানের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে তারা। 15ই সেপ্টেম্বর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন অকাশ নামে একটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোটের কথা ঘোষণা করে। 21 শতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে উদ্ভূত নতুন চ্যালেঞ্জের মোকাবিলার জন্য জোট বলে জানিয়েছে তারা। এই জোটের মাধ্যমে প্রথমবার অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন পেতে চলেছে। ভারত এবং জাপানের মতো দেশ এই জোটে আসবে কিনা সেই প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, গত সপ্তাহে অকাশের ঘোষণা কোনো ইঙ্গিত নয় এবং প্রেসিডেন্ট জো বাইডেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কেউ জানিয়েছেন অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ এই জোটে থাকবে না। প্রসঙ্গত, ভারত এবং জাপানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার জন্য। কোয়াডের অন্তর্ভুক্ত দেশগুলি হল ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। সেপ্টেম্বরের 24 তারিখে প্রথমবার কোয়াডের মুখোমুখি আলোচনা হতে চলেছে আমেরিকায়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রতিপত্তি রুখতেই এই ত্রিপাক্ষিক জোট এবং এর ফলে অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ তৈরি করার প্রযুক্তি পাবে প্রথমবার। চীন এই ত্রিপাক্ষিক জোটের তীব্র সমালোচনা করে বলেছে, এই ধরনের একচেটিয়া গোষ্ঠীর কোনো ভবিষ্যৎ নেই। এই জোট ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং অস্ত্র প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে। এই পদক্ষেপ আমেরিকার বন্ধু ফ্রান্সকেও ক্ষুব্ধ করেছে। এই চুক্তির ফলে ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল হয়ে যায় এবং শেষ মুহূর্তে এরপরে প্রকাশ্যেই ফ্রান্স অকাশ জোটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। অকাশ প্রতিরক্ষা চুক্তি ঘোষণার পর ফ্রান্স তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে। প্যালেস্টাইনিদের স্বাধীনতা দেওয়া হোক, মত বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছেন জো বাইডেন। ভাষণে তিনি পরমাণু সমঝোতা ইস্যুতে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এর মধ্যে ছিল প্যালেস্টাইন ইসরায়েল সমস্যাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক প্যালেস্টাইন রাষ্ট্র হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ। এভাবে রাষ্ট্রসংঘের প্রথম ভাষণে মঙ্গলবার রাতে ৭৬তম সাধারণ অধিবেশনে প্যালেস্টাইনের স্বাধীনতা চাইলেন বাইডেন। বাইডেন বলেন, আমি বিশ্বাস করি ইসরায়েলের শান্তি ফেরানোর জন্য প্যালেস্টাইনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরি এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল ভবিষ্যৎ আরও সুরক্ষিত করতে পারবে। এ সময় বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা $10,000 কোটি অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আর্থিকভাবে অসচ্ছল দেশগুলিকে সাহায্য করতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায়ও বিশ্বের দেশগুলোকে আমেরিকা সহযোগিতা করছে দাবি করে জো বাইডেন বলেন, তার দেশ এখনো পর্যন্ত কোনো পূর্ব শর্ত ছাড়াই বিভিন্ন দেশকে করোনা ভাইরাসের $50 কোটি টিকা প্রদান করেছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে সমস্যায় হাসিনার দেশ, ফিরিয়ে নেওয়ার আর্জি বাংলাদেশের। রোহিঙ্গাদের অতি দ্রুত নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন এক উচ্চ পর্যায়ের আলোচনায় এই বিষয়ে জোরালো সওয়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মতে, রোহিঙ্গা ইস্যুতে সমগ্র বিশ্বের শক্তিধর দেশগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশ যথেষ্ট হতাশ বলেই জানিয়েছে হাসিনা। কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যেও শুধুমাত্র মানবিকতার খাতিরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। 24শে সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সরকারের উদ্যোগে আয়োজিত হাই লেভেল সাইড ইভেন্ট অন ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল ক্রাইসিস ইম্পারেটিভ ফর আ সাস্টেইনেবল সলিউশন শীর্ষক ভার্চুয়াল বৈঠকে রোহিঙ্গাদের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই ব্যাপারে সকলের একত্রিত হয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমি অত্যন্ত জোরের সঙ্গে বলতে চাই রোহিঙ্গাদের বিষয়ে আমরা যা কিছু করেছি তা মানবিকতার খাতিরে ও সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে। তারা কখনোই বাংলাদেশের নাগরিক নন। রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক। তারা তাদের জন্মভূমি মায়ানমারে ফিরে যেতে চান এবং এই বিষয়ে আন্তর্জাতিক স্তর থেকে পদক্ষেপ করা প্রয়োজন। এই ভার্চুয়াল বৈঠকে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরাতে আন্তর্জাতিক স্তর থেকে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই মন্তব্য করেন মুজিব কন্যা। এর পাশাপাশি সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হওয়া অন্যায় ও নিপীড়নের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তর থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোরালো সওয়াল করেন হাসিনা। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 2017 সাল থেকে অত্যাচারের ফলে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে চলে আসতে থাকেন। এরপর থেকেই এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ধারাবাহিকভাবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে সওয়াল করে বাংলাদেশ এবং তিনি জানান, এই বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিনিয়ত মায়ানমারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ভারত, চীনের মতো শক্তিধর দেশগুলিকে আমরা এই বিষয়ে বারবার অবহিত করেছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা রাষ্ট্রপুঞ্জ সহ সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে নজর আকর্ষণের চেষ্টা করেছি। তবে খুবই দুঃখজনকভাবে এখনো অবধি এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। দীর্ঘ অনেক বছর ধরে অধীর আগ্রহে বাংলাদেশের এই গৃহহীন মানুষগুলো নিজ বাসস্থানে ফিরে যাওয়ার অপেক্ষা করেছে, কিন্তু এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজের দেশে ফিরে যেতে পারেননি। রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে আমরা এখনো আশাবাদী, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক স্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। মাঝ আকাশ থেকে উধাও রাশিয়ার বিমান, বাড়ছে সন্দেহ। পূর্বের খাবারভস্ক শহরের কাছে মাঝ আকাশ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল রাশিয়ার একটি সামরিক বিমান। খাবারভস্ক বিমানবন্দর থেকে 38 কিলোমিটার দূরে থাকা একটি র্যাডারে বিমানটি শেষবার ধরা পড়েছিল। স্থানীয় সময় সন্ধ্যা 6:45 থেকে AN-26 বিমানটির আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছে জরুরি পরিষেবা মন্ত্রক। রুশ সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে যা খবর মিলেছে তাতে ওই বিমানে মোট 6 জন যাত্রী ছিলেন। বিমানটিকে খুঁজে বার করতে ইতিমধ্যেই একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে ওই এলাকায়।
কিন্তু গাঢ় অন্ধকার আর প্রতিকূল আবহাওয়ার কারণে ঠিকভাবে উদ্ধার কার্য চালানো যাচ্ছে না বলেই জানানো হয়েছে মন্ত্রকের তরফে। এর আগেও একাধিকবার রহস্যজনকভাবে বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত জুলাই মাসেই 28 জন যাত্রী সহ আরও একটি AN-26 বিমান উধাও হয়ে গিয়েছিল পূর্বের কামস্কা উপদ্বীপ থেকে। এরপর আগস্ট মাসেই কামস্কা উপদ্বীপে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছিল। চাঁদে জলের অস্তিত্ব নিয়ে গবেষণা, নতুন তথ্য দেবে ভাইপার। চাঁদে জল বা বরফ আছে কিনা তা নিয়ে বহুদিন থেকে বহুমাত্রার গবেষণাও চেষ্টা চলছে। সব দেশই নিজের মতো করে এই অভিযানে নেমেছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে, এখনো বহু তথ্য জানার অপেক্ষায় মানুষ। এরই মধ্যে নাসা নামলো এই সংক্রান্ত এক নতুন অভিযানে। চাঁদে বরফের খোঁজে ফের যাচ্ছেন বিজ্ঞানীরা। চাঁদে কোথা থেকে এলো বরফ, কিভাবেই বা এলো, তা কিভাবে কোটি কোটি বছর ধরে সংরক্ষিত থাকলো চাঁদের বুকে, এসব প্রশ্নের উত্তর খোঁজা হবে। সোমবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করল 2023 সালে চাঁদের দক্ষিণ মেরুর একটি অঞ্চলে বরফ খোঁজার জন্য এক বিশেষ রোবট যান বা রোভার পাঠানো হবে। এটিকে বলা হচ্ছে ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার বা ভাইপার। যে অঞ্চলে ওই রোভার বরফের খোঁজ করবে তার নাম নোবেল ক্রেটার। নাসার বিজ্ঞানীদের আশা, তাদের পাঠানো এই বিশেষ রোবট যানটি এবার চন্দ্রপৃষ্ঠের নিচে বরফ থাকার বিষয়টি নিশ্চিত করতে পারবে এবং এই বরফ আগামী দিনে রকেটের জ্বালানিতে রূপান্তরিত করে তা মঙ্গল গ্রহ বা মহাকাশের আরও গভীরে যাওয়ার জন্য ব্যবহার করা সম্ভব হবে। নাসার প্ল্যানেটারি সায়েন্স বিভাগের পরিচালক বলেছেন, নোবেল ক্রেটার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত, যা মহাকাশের অন্য কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। ওই অঞ্চল সৌরজগতের অন্যতম শীতল এলাকা এবং তা দূর থেকে সেন্সর ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয়েছে। বলা হচ্ছে, ভাইপার চন্দ্রপৃষ্ঠে কয়েক ফুট পর্যন্ত গর্ত করতে পারবে। রোভারটির ওজন হবে 430 কেজি। বিজ্ঞানীরা বলেছেন, মঙ্গল গ্রহে যেসব রোভার পাঠানো হয়েছে সেই তুলনায় ভাইপারকে দ্রুত নির্দেশ পাঠানো যাবে। এটি চলবে সৌরশক্তিতে। অত্যন্ত প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখে এটিকে তৈরি করা হয়েছে। এতে থাকা সৌর প্যানেলটি চার্জের জন্য সবসময় সূর্যের দিকে মুখ করে রাখা হবে। আমেরিকা চাঁদের বুকে মানুষ পাঠানোর লক্ষ্যে আর্টেমিস নামের যে মিশন পরিকল্পনা করেছে, এই ভাইপার তারই অংশ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।